সকলে ভালো আছো? বেশ। আগের দিন ক্লাসে আমরা তাপীয় প্রসারণ চ্যাপ্টারের তরল এবং গ্যাসের প্রসারণ অংশটি শিখেছিলাম। আজকে তোমাদের যে অংশটা শেখানো হবে সেটা হবে তাপের পরিবহন। আজকের পাঠের মূল বিষয় হচ্ছে তাপের পরিবহন। লিখছি তাপের পরিবহন। তাপের পরিবহনটা কি? তাপ পরিবহন হচ্ছে তাপ সঞ্চালনের একটা পদ্ধতি। তাপ সঞ্চালনটা আবার কি না, এক স্থান থেকে অন্য স্থানে তাপ শক্তি বয়ে যাওয়ার পদ্ধতি। এক স্থান থেকে অন্য স্থানে যে পদ্ধতি তাপ সাধারণত বয়ে যায় সেটাকে এক কথা আমরা তাপের সঞ্চালন বা তাপ সঞ্চালন বলি। সেই তাপ সঞ্চালনের একটা ভাগ হচ্ছে তাপের পরিবহন। সেই তাপের পরিবহন পদ্ধতি কীভাবে তাপটা সঞ্চালিত হয় না, কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে, পরিবাহী পদার্থ মানে যাদের মধ্যে তাপটা বয়ে যেতে পারে এরকম পদার্থের মধ্য দিয়ে তাপটা বয়ে যাবে। কেমনভাবে বয়ে যাবে না, পদার্থের অণুগুলো তারা তাপটাকে একটা কোণা থেকে পাশের কোণায়, একটা কোণা থেকে পাশের কোণায় এইভাবে সঞ্চালন ঘটাবে, কিন্তু নিজেরা কোনো স্থানচ্যুতি ঘটবে না, নিজেদের কোনো স্থানচ্যুতি ঘটবে না, নিজেরা স্থান পরিবর্তন করবে না। তারা স্বাভাবিক খাম অবস্থান সাপেক্ষে থাকবে। অর্থাৎ ভাবো এইখানে একটা কণা আছে, এই একটা কণা আছে, এই কণাটা স্বাভাবিক সাম অবস্থান এইটা, এই কণা স্বাভাবিক সাম অবস্থান এইটা, এই কণাটা তার স্বাভাবিক সাম অবস্থান সাপেক্ষে দুই দিকে আন্দোলিত হবে, এই কণা দুই দিকে আন্দোলিত হবে, কিন্তু কখনোই তারা স্থানচ্যুতি ঘটবে না। স্বাভাবিক সাম্য অবস্থানের সাপেক্ষে তারা সমানভাবে আন্দোলিত হয়ে তাপ শক্তিকে একটা কোণা থেকে পাশের কোণায় পাঠিয়ে দেয়। নিজেদের কোনো স্থান পরিবর্তন ঘটছে না। অর্থাৎ পদার্থের কণাগুলো বা পদার্থের অণুগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে তাপ শক্তিকে তাদের কম্পনের মাধ্যমে যখন একটা কোণা থেকে পাশের কোণায় সঞ্চালিত করে দেবে, তখন সেই পদ্ধতির নাম হচ্ছে তাপের পরিবহন পদ্ধতি। যারা এই পদ্ধতিতে তাপটাকে বহন করতে পারে তাদেরকে বলা হয় তাপের সুপরিবাহী পদার্থ। অর্থাৎ যারা তাপটাকে বহন করে নিয়ে যায় তাদেরকে বলে তাপের সুপরিবাহী পদার্থ। অর্থাৎ তারা হচ্ছে সুপরিবাহী পদার্থ। বেশিরভাগ ধাতব পদার্থ হচ্ছে তাপের সুপরিবাহী। অর্থাৎ ধাতব পদার্থের মধ্যে তাপ কিন্তু সহজেই সঞ্চালিত হতে পারে। তার মধ্যে আবার রূপোর পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। অর্থাৎ রূপো ধাতু তার মধ্যে তাপ সব থেকে বেশি হারে সঞ্চালিত হতে পারে। তা যাদের মধ্যে তাপ সহজে এই পদ্ধতি সঞ্চালিত হয় তাদেরকে বলা হয় তাপের সুপরিবাহী পদার্থ। আর যাদের মধ্যে তাপ বাহিত হতে পারে না তাদের তাপের কুপরিবাহী পদার্থ, যেমন কাঠ, কাগজ, রাবার ইত্যাদি। তাপটাকে যদি বহন করতে পারে তা তাপের সুপরিবাহী পদার্থ, আর তাপ যদি একটা কোণা থেকে পাশের কোণায় সঞ্চালিত না হতে পারে তখন তাপের কুপরিবাহী পদার্থ। তাহলে এখন আমাদের আজকে ব্যাপার হচ্ছে তাপের পরিবহন, অর্থাৎ অবশ্যই তাপের সুপরিবাহী পদার্থ হবে। তা তাপের সুপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে কীভাবে তাপটা পরিবাহিত হয় সেই নিয়ে আলোচনা। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। যদি কারো মনে করো এইখানে একটা হিট সোর্স, মানে এখানে তাপ শক্তির আধার, এখানে তাপ আছে মনে করো, সে উনুন হতে পারে, গ্যাস ওভেন হতে পারে, স্টোভ হতে পারে, যে কোনো ক্ষেত্রে ধরো না। তাহলে এর সংস্পর্শে যে একটা লোহার রডকে নিয়ে আসা হয়, লোহার রডটাকে ধরলাম তাপের সংস্পর্শে নিয়ে এলাম, যে আমি এই জায়গাতে হাত দিয়ে স্পর্শ করে থাকি, একটুক্ষণ পর কি হাতটা গরম লাগবে? যদি কারো রান্না করার অভ্যাস থাকে খেয়াল করে দেখবে, যখন খুন্তি নিয়ে বারবার বারবার নাড়ানাড়ি করা হয় তখন একসঙ্গে খুন্তি হাতলটা গরম হয়ে যায়। বা হাতা নিয়ে যদি অনেকক্ষণ কাজ করা হয় তাহলে হাতার হাতল যে হ্যান্ডেল থাকে সেটা গরম হয়ে যায়। কেন গরম হয় প্রশ্ন আসবে এটাই, যে আমি রডটাকে এই জায়গাতে তাপের সংস্পর্শে নিয়েছি আর আমি হাত দিচ্ছি এই জায়গাটাতে, আমার হাতটা ছ্যাঁকা লাগবে কেন, গরম লাগবে কেন? আর এখানে কোনো তাপের সংস্পর্শ নেই। নিশ্চয়ই তাপ এই জায়গা থেকে আস্তে 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 এমনি করতে 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 এই জায়গাতে একসঙ্গে পৌঁছাচ্ছে, যার জন্য এখানে হাত দিলে আমার হাতটা ছ্যাঁকা লাগছে, মানে গরম বোধ হচ্ছে। তাহলে এই পদার্থের মধ্যে তাপটা পরিবাহিত হয়। তাহলে এই যে পরিবাহী পদার্থের মধ্যে তাপটা পরিবাহিত হয়, এই পরিবহনের ক্ষেত্রে দুটো জিনিসকে মনে রাখতে হবে। একটা হচ্ছে স্থির পূর্ব অবস্থা আর একটা হচ্ছে স্থির অবস্থা।
তাহলে 1 নম্বর লিখছি স্থির পূর্ব অবস্থা, আর 2 নম্বর হচ্ছে গিয়ে স্থির অবস্থা। তাহলে 1 নম্বর অবস্থাটা কি না স্থির পূর্ব অবস্থা, আর 2 নম্বর অবস্থা হচ্ছে স্থির অবস্থা। এটা কিরকম? ধরো আমি এই যে তাপ আধান লিখেছিলাম, এটা তাপ শক্তির আধান ছিল, এই ক্ষেত্রে এখান থেকে রডটাকে টাচ করে নিয়ে গেছিলাম। তাহলে রডটা যখন এখান থেকে তাপ পাচ্ছে, ঠিক এই তাপটা পাশে এখানে কণা আছে মনে করো, সেই কণাটা সঞ্চালিত হবে। যখন সঞ্চালন হবে প্রথম দিকে এই কণা তাপ সংগ্রহ করবে, সেই তাপটা দুটো ভাগে ভাগ হবে। একটা ভাগ এই অংশে মানে এই স্তরটার উষ্ণতা বৃদ্ধিতে কাজে লাগবে, বাকি অংশ পাশের কণাটাই সঞ্চালিত হবে। আবার বলছি, যখন এই কণাটা তাপ সংগ্রহ করলো, সেই তাপটা প্রথম দিকে দুটো ভাগে ভাগ হবে। প্রত্যেকটা কণার ক্ষেত্রে এটা প্রযোজ্য। দুটো ভাগে ভাগ হবে, একটা অংশ তার এই স্তরটার উষ্ণতা বৃদ্ধি করতে কাজে লাগবে, আর বাকি অংশটা ঠিক পাশের কণায় সঞ্চালিত হবে। তার প্রথম যে অংশটা বললাম যে এই কণাটা উষ্ণতা বৃদ্ধি করতে কাজে লাগবে, তা যতক্ষণ এর সংস্পর্শ থাকবে এর উষ্ণতা কি বেড়েই যাবে বেড়েই যাবে বেড়েই যাবে? সেটা কিন্তু হয় না, সবই একটা লিমিট থাকে। অর্থাৎ এই যে উষ্ণতা বৃদ্ধি, এটা একটা নির্দিষ্ট মানে পৌঁছাবে, তারপরে কিন্তু আর উষ্ণতা বৃদ্ধি পাবে না। যদি এই গোটা পদার্থটাকে অন্তরক পদার্থ থেকে ঘেরা থাকে, অন্তরক পদার্থ না তাকে উপরে পদার্থে আস্তরণ দেওয়া থাকে, তাপটা বাইরে বিকিরিত না হতে পারে, বিকিরণ পথ যেন তাপটা বাইরে ছড়িয়ে না যায়। তাহলে যতটা পরিমাণ তাপ শোষণ করবে, এখানে তাপ উষ্ণতা বৃদ্ধি করতে ব্যয় না হয়, সমস্ত তাপটাই পাশের কণাতে সঞ্চালিত হয়ে যাবে। যদি বিকিরণ ঘটে যায় তাহলে কিন্তু সঞ্চালন কম হবে। কিন্তু আমি বলছি এই পরিবেশ পদার্থটা বাইরে অন্তরক পদার্থের আবরণে ঢেকে দেওয়া হয়েছে, অর্থাৎ বাইরে কোনো তাপ আমি ছেড়ে দিতে দেবো না। তাহলে এইটা যখন উষ্ণতা বৃদ্ধি ঘটছে না, তা যতটা পরিমাণ তাপ শোষণ করছে ঠিক ততটা তাপ এইদিকে পাঠিয়ে দিচ্ছে। তা দুটো কেস ভাবো, প্রথম দিকে এর উষ্ণতা বৃদ্ধির জন্য কিছু তাপ শক্তি খরচ হচ্ছিল, বাকিটা এখানে সঞ্চালিত হচ্ছিল। দ্বিতীয় ক্ষেত্রে এর উষ্ণতা বৃদ্ধির তাপ কাজে লাগছে না, পুরোটাই পাশের কণাতে সঞ্চালিত হয়ে যাচ্ছে। তা প্রথম ক্ষেত্রে যখন দুটো ভাগে ভাগ হচ্ছে, এর উষ্ণতা কিছুটা বাড়ছে আর বাকিটা পাশের কণা সঞ্চালিত হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্থির পূর্ব অবস্থা। আর যখন এই স্তরে উষ্ণতা ফিক্সড হয়ে যাচ্ছে, আর বাড়তে পারছে না, যে তাপটা শোষণ করছে সব তাপটা পাশের কণায় সঞ্চালিত করে দিচ্ছে, সঞ্চালন হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে স্থির অবস্থা। অর্থাৎ স্থির অবস্থায় পৌঁছে গেলে কোনো কণা আর নিজস্ব তাপমাত্রা কিন্তু বৃদ্ধি করতে পারবে না, সমস্ত তাপটাই যেটা শোষণ করছে সবটাই পাশের কোণায় সঞ্চালিত করে দেবে। অর্থাৎ তাহলে এই যে স্থির অবস্থায় পৌঁছানো কথা মানে হচ্ছে গিয়ে যে কণাটা তার একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে গেছে। তাহলে এই অবস্থার আগের যে অবস্থা ছিল, যেখানে উষ্ণতা বৃদ্ধি ঘটছিল আগে মানে পূর্ব, সেই কারণে স্থির অবস্থার আগের অবস্থাটা বলা হচ্ছে স্থির পূর্ব অবস্থা। অর্থাৎ স্থির পূর্ব অবস্থায় শোষিত তাপটা দুটো ভাগে ব্যয়িত হচ্ছে, একটা অংশ নিজস্ব স্তরে উষ্ণতা বৃদ্ধি ঘটাচ্ছে আর বাকি অংশটা পাশের কোণায় সঞ্চালিত হচ্ছে। কিন্তু যখন স্থির অবস্থায় পৌঁছে গেল তখন সমস্ত তাপটাই পাশের কোণায় সঞ্চালিত হচ্ছে। এইভাবে আস্তে আস্তে সমস্ত পরিবাহীটা কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে যাবে, অর্থাৎ স্থির অবস্থায় পৌঁছে যাবে। তাহলে এইভাবে এই যে স্থির অবস্থায় পৌঁছে গেল, এইবার মনে করো যে আমি কি হারে তাপটা পরিবাহিত হবে, আমি যদি ক্যালকুলেশন করি, মনে করো একটা আয়তন আঁকছি, একটা আয়তন আঁকলাম, এই পৃষ্ঠের উষ্ণতা আমি মনে করছি θ1 আর এই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে গিয়ে θ2। আয়তনটা কেমন, এই ডাস্টারটা মনে করে রাখো, এইটা ডাস্টার হচ্ছে আমি একটা আয়তন, এই পৃষ্ঠের উষ্ণতা θ1, এই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে θ2। যেখানে আমি বলে দিচ্ছি θ1 ইজ গ্রেটার দ্যান θ2, অর্থাৎ এই পৃষ্ঠের উষ্ণতা মানটা এই পৃষ্ঠের উষ্ণতা মান থেকে বেশি। যদি বেশি হয় আমরা জানি কি যে তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে প্রবাহিত হবে, অর্থাৎ এই দিকে তাপ ঢুকবে
আর এই প্রান্ত তাপ আস্তে আস্তে বেরোবে। ক্লিয়ার? এই যে স্তরটা বললাম, এই যে এই স্তরের ক্ষেত্রফল কত না, ক্ষেত্রফলের মান হচ্ছে গিয়ে a। স্তরটা বেদ কতটা মোটা, এটা হচ্ছে d, এটা হচ্ছে বেদ হচ্ছে d। বুঝতে পারলাম? তাহলে কি বললাম যে ঠিক এরকম একটা আয়তন ভাবো, এই স্তরটার উষ্ণতা হচ্ছে θ1, এই স্তরটার উষ্ণতা θ2, যেখানে θ1 এর মানটা θ2 থেকে বেশি। এই তলটার ক্ষেত্রফল কত হচ্ছে না a, ঠিক সেম এটাও ক্ষেত্রফল হবে a। এটা কতটা মোটা মানে বেদ কত না d পরিমাণ বেদ। আমি বলছি এই পদার্থের আয়তনটার মধ্য দিয়ে তাপ যে পরিবাহিত হচ্ছে সেটা স্থির অবস্থায় পৌঁছে গেছে ধরে নিলাম। তা স্থির অবস্থায় টি সময়ে, ছোট হাতে টি সময়ে কতটা তাপ ঢুকছে, কিউ পরিমাণ তাপ ঢুকছে। যদি স্থির অবস্থায় পৌঁছে যায় কতটা তাপ বেরোবে, বেশি কিউ পরিমাণ তাপই বেরোবে, কারণ কোনো তাপ শোষণ ঘটবে না। স্থির অবস্থায় পৌঁছে গেলে যতটা তাপ ঢুকবে ততটা তাপই বেরিয়ে যাবে। এবং আমি ধরে নিলাম যে এই তাপটা কিউ পরিমাণ তাপ লম্বভাবে ঢুকছে, আবার লম্বভাবে কিউ পরিমাণ তাপ বেরিয়ে যাচ্ছে। তাহলে গোটা ঘটনাকে একত্রিত করে একটা বলে দিই, যেটা আয়তঘন নিয়েছি, সেম ধরনের আয়তঘনটা। এই তলটার ক্ষেত্রফল হচ্ছে a, এই তলটার ক্ষেত্রফল a। এই তলটার উষ্ণতা θ1, এই তলটার উষ্ণতা θ2, যেখানে θ1 এর মানটা θ2 থেকে বেশি। তাহলে এই তল থেকে এই তলের দিকে তাপ পরিবাহিত হবে, কারণ আমরা জানি যে বেশি উষ্ণতা বস্তু থেকে কম উষ্ণতা বস্তুর দিকে তাপের পরিবহন ঘটে। এই বেদ কত মানে আয়তন কতটা মোটা না d পরিমাণ বেদ ধরে নিলাম। এই তলে লম্বভাবে কিউ পরিমাণ তাপ ঢুকছে। যদি এই আয়তনটা পরিবাহী পদার্থটা স্থির অবস্থায় পৌঁছে থাকে, তাহলে লম্বভাবে টি সময়ে যদি কিউ পরিমাণ তাপ ঢোকে, ঠিক ওই একই সময়ে অর্থাৎ টি সময়ে এই তল থেকেও লম্বভাবে কিউ পরিমাণ তাপ বেরিয়ে যাবে। তাহলে যে কিউ পরিমাণ তাপ ঢুকছে বা কিউ পরিমাণ তাপ বেরোচ্ছে, এই কিউ পরিমাণ তাপের মানটা কিউ ইজ প্রপোর্শনাল এ, ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। অর্থাৎ এই তলের ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি তাপ ঢুকবে, বেশি তাপ বেরোবে। ক্ষেত্রফল কম হলে কম তাপ ঢুকবে, কম তাপ বেরোবে। অর্থাৎ ক্ষেত্রফলের সাথে পরিবাহী তাপটা ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। নেক্সট ইজ প্রপোর্শনাল 1/d। 1/d মানে এই বেদ যত বেশি মোটা হবে তত কম তাপ পরিবাহিত হবে। বুঝতে পারছো যে রান্না করতে গেলে দেখবে হাঁড়ি কড়াই যদি বেশি পাতলা হয়ে যায় তখন খাবার দাবার ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না, বেশি তাপ পরিবাহিত হয়। যখন নতুন থাকে মোটা থাকে তখন রান্না করা সহজ হয়। অর্থাৎ যত পাতলা হবে তত বেশি তাপ পরিবাহিত হবে, যত মোটা হবে তত কম তাপ পরিবাহিত হবে। অর্থাৎ বেদের সাথে ব্যস্তানুপাতিক। নেক্সট ইজ প্রপোর্শনাল θ1 মাইনাস θ2, অর্থাৎ উষ্ণতা পার্থক্যের সাথে সমানুপাতিক। এই স্তরটা উষ্ণতা কত না θ1, এই তলটা উষ্ণতা θ2। উষ্ণতা পার্থক্য কত θ1 মাইনাস θ2। উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত বেশি তাপ পরিবাহিত হবে। খেয়াল করে দেখবে উচ্চতার পার্থক্যের ভেদে যেমন জল বেশি হারে প্রবাহিত হয়, ঠিক এখানে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তাপ তত বেশি হারে পরিবাহিত হবে। অর্থাৎ পরিবাহিত কিউ ইজ প্রপোর্শনাল θ1 মাইনাস θ2। আর হচ্ছে প্রপোর্শনাল টি, সময়ের সাথে সমানুপাতিক। সময় যত বেশি হবে তত বেশি তাপ পরিবাহিত হবে। সবাই বুঝতে পারছো যে 5 মিনিট গরম করলে যতটা গরম হবে, নিশ্চয়ই 10 মিনিট গরম করলে বেশি তাপ পরিবাহিত হবে, বেশি গরম হবে। অর্থাৎ পরিবাহিত তাপটা উষ্ণতার সাথেও সমানুপাতিক। তাহলে এইগুলো যে সব একত্রিত করায় তোমরা ভেদের অঙ্ক শিখেছো, একত্রিত করলে কি পাই, কিউ ইজ প্রপোর্শনাল θ1 মাইনাস θ2 a ইন্টু টি বাই ডি। এই চারটিকে একত্রিত করায় তা কিউ ইজ প্রপোর্শনাল a θ1 মানে θ2 ইনটু টি বাই ডি। সেই যে মুছে দিই এখানটায়, লিখে এখানটায়। তাহলে এই সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্ন দিলে কি করতে হয়, আমরা ভেদের সূত্র জানি, একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। আর সেই ধ্রুবক হচ্ছে কিউ সমান k a θ1 মাইনাস θ2 ইনটু টি বাই ডি। এই কেটা কি না, কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। এই কেটা হলো সমানুপাতিক ধ্রুবক, তাকে এক কথা বলে তাপ পরিবাহিতাঙ্ক। এই পরিবাহিতাঙ্কটা কি, পরিবাহিতা থেকে এসেছে।
পরিবাহিতা কি জিনিস? যে তাপ পরিবহন করার ক্ষমতা, যার তাপ পরিবহন করার ক্ষমতা বেশি হবে তার পরিবাহিতা বেশি, যার তাপ পরিবহন করার ক্ষমতা কম হবে তার পরিবাহিতা কম। সেই পরিবাহিতাকে টার্মটা এসছে, মানে পরিমাপ রাশি যেটা হচ্ছে সেটা তাপ পরিবাহিতাঙ্ক। স্যার তাপ পরিবাহিতা কি এর সঙ্গে লিখতে পারি এখান থেকে? লেখো কে ইকুয়ালস টু কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি। কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি। এবার তাপ পরিবাহিতার সংজ্ঞা যখন বের করতে হয়, আমি ধরে নিচ্ছি ডি ইকুয়ালস টু 1, এ ইকুয়ালস টু 1, থিটা 1 মাইনাস থিটা 2 ইজ ইকুয়ালস টু 1 এবং টি ইজ ইকুয়ালস টু 1। যদি সব বসানোর মানটা এখানে কি পাবো? কে সমান হচ্ছে গিয়ে কিউ, অর্থাৎ যতটা তাপ পরিবাহিত হবে তার সঙ্গে সমান। কখন? যখন সেই ঘন আমি যে পদার্থটা নিয়েছি, পরিবাহী পদার্থ নিয়েছি, তার বেধ হচ্ছে গিয়ে 1, ক্ষেত্রফল 1, উষ্ণতা পার্থক্য দুই বিপরীত পৃষ্ঠের 1, সময় কত 1। তা কি বলবো? যে একক ক্ষেত্রফল এবং একক বেধ যুক্ত, এখান থেকে সংজ্ঞাটা আজ ভালো খেয়াল করবে, একক ক্ষেত্রফল এবং একক বেধ যুক্ত কোনো আয়তঘনের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য যদি একক পরিমাণ হয়, তাহলে প্রতি একক সময়ে যতটা পরিমাণ তাপ লম্বভাবে যতটা পরিমাণ তাপ পরিবাহিত হবে স্থির অবস্থায়, তাকে সেই পদার্থের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক বলবো। আবার বলছি সংখ্যাটা দেখো, একক বেধ এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো আয়তঘনাকার পরিবাহী পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য যদি একক পরিমাণ হয়, তার প্রতি একক সময়ে স্থির অবস্থায় লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটা হচ্ছে সেই পদার্থের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক। দেখো আমি বলছি একক বেধ এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো আয়তঘনের, এটাকে আরো ছোট করে বলা যায় একক বেধ একক প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদের মান হচ্ছে একক পরিমাণ, বেধ হচ্ছে একক পরিমাণ, তাহলে এটাকে আয়তন থাকবে, তবে সেটা ঘনক হয়ে যাবে, লুডো ছক্রার মতো পাবো। অর্থাৎ সেক্ষেত্রে বলবো কি, যে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ঘনকের, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ঘনকের দুই বিপরীত পৃষ্ঠ উষ্ণতা পার্থক্য যদি একক পরিমাণ হয়, তা প্রতি একক সময়ে স্থির অবস্থায় লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে সেই পদার্থের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক বলবো। তার তাপ পরিবাহিতার সংখ্যাটা দুভাবে দিতে পারো, আমি দুটো সংখ্যা আরেকবার বলে দিচ্ছি, ভালো শুনে নাও। যে একক বেধ এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো আয়তঘনাকার পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য যদি একক পরিমাণ হয়, তা প্রতি একক সময়ে লম্বভাবে স্থির অবস্থায় যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটা হচ্ছে সেই পদার্থের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক। বা একটু ছোট করে বললে বলা হয় যে একক দৈর্ঘ্যযুক্ত কোনো ঘনকের বা ঘনকাকার পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য যদি একক পরিমাণ হয়, তার প্রতি একক সময়ে লম্বভাবে স্থির অবস্থায় যতটা পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটাকেই সেই পদার্থ উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক বলা হবে। বোঝা গেছে? নেক্সট যেটা আসছি, যে তাপ পরিবাহিতাঙ্কের এককটা কি হবে। দেখো কে এর একক, আমি যদি সিজিএস পদ্ধতি ভাবি, সিজিএস পদ্ধতি যদি কে এর একক ভাবা হয়, তা কিউ মানে কি? তাপ, পরিবেশ তাপ। তা সিজিএস পদ্ধতি তাপের একক কি? ক্যালোরি। ডি কি? ইনটু সেন্টিমিটার, ইংরেজি লিখছি, বাংলায় একটু বেশি জায়গা লাগবে, আমি ইংরেজি লিখছি। ডিভাইডেড বাই এ মানে কি? ক্ষেত্রফল, ক্ষেত্রফল একক কি? সেন্টিমিটার স্কয়ার, ইনটু থিটা 1 মানে থিটা কি? উষ্ণতার পার্থক্য, তাকে লেখা হয় ডিগ্রি সেন্টিগ্রেড, ইনটু টি মানে কি? সেকেন্ড। দেখো সমস্ত আসলে একক বসিয়েছি। কিউ মানে পরিবেশ তাপ, তার একক হচ্ছে ক্যালোরি। ডি হচ্ছে বেধ, তার একক সেন্টিমিটার। এ প্রস্থচ্ছেদ, তার একক সেন্টিমিটার স্কয়ার। থিটা মানে থিটা 2 উষ্ণতা পার্থক্য, তার একক ডিগ্রি সেন্টিগ্রেড। আর সময় টি, তার একক সেকেন্ড। তাহলে যদি ছোট করা হয় কি পাবো? ক্যালোরি থাকলো, এখানে সেন্টিমিটার একটা, এখানে সেন্টিমিটার স্কয়ারটা কেটে গেল, সেন্টিমিটার উপর উঠবে, তা কি হবে? ইনটু সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা হলো তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস পদ্ধতির একক, ক্যালোরি পার সেন্টিমিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড
পার সেকেন্ড। যদি এসআই পদ্ধতি করা হয় ঠিক একইভাবে লেখো, যেভাবে শেখালাম। এসআই পদ্ধতি ভাবা হয় সেটা কি হবে, কিউ এর একক কি তাপ, এসআই তাপের একক কি জুল, ডি কি ইনটু মিটার ডিভাইড বাই এটা কি ক্ষেত্রফল, তাই কি হবে মিটার স্কয়ার ইনটু উষ্ণতা পার্থক্য এসআই পদ্ধতিতে কেলভিন, ডিগ্রি কেলভিন নয় কিন্তু কেলভিন ইনটু টি মানে হচ্ছে সেকেন্ড। দেখো এসআই পদে তাপ প্রভৃতি একক বোঝাচ্ছি, কিউ এর একক জুল তাপ, ডি এর একক মিটার, এ ক্ষেত্রফল মিটার স্কয়ার, থিটা 1 মানে থিটা 2 হচ্ছে উষ্ণতা পার্থক্য কেলভিন, আর টি এর একক হচ্ছে সেকেন্ড। এটা ছোট বড় কি লিখবো, জুল থাকলো, এই মিটারটা কাটলে 1 মিটার উপর উঠবে, মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স, অর্থাৎ জুল সেকেন্ড ইনভার্স। এটা আমরা আগে একটু শিখেছি, তোমার ক্লাস 9 এ শিখেছো কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে, জুল পার সেকেন্ড, সেকেন্ড জুল ইনটু সেকেন্ড ইনভার্স, এটাকে বলা হয় জুল প্রতি সেকেন্ড, এটাকে কি বলা হয় ওয়াট। মনে হচ্ছে ক্লাস 9 এ পড়েছিলে। তো জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট। তাহলে এখানে যদি জুল পার সেকেন্ড লিখে দিই তাহলে এইভাবে লেখা যায় যে জুল পার সেকেন্ড বাদ দিয়ে লিখলাম ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। অর্থাৎ এসআই পদ্ধতিতে তাপ পরিবেদাঙ্ক একক হচ্ছে জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স অথবা ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। বুঝা গেছে? নেক্সট যেটা হচ্ছে যে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য। যদিও এই টপিক আমাদের এখানে আছে কিন্তু তড়িৎ চ্যাপ্টারটা না পড়া হলে হয়তো অতটা বুঝতে পারবে না, কিন্তু ধরে নিচ্ছি আমি যে তোমাদের তড়িৎ চ্যাপ্টারের কনসেপ্টটা আছে সেইভাবে বলা হচ্ছে, কিন্তু পরের দিনের ক্লাস যখন তড়িৎ প্রবাহিত পড়াবো তখন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কি দেখলাম এখানে যে পরিবাহী তাপ Q ইকুয়ালস টু A থিটা 1 মাইনাস থিটা 2 ইনটু স্মল t ডিভাইডেড বাই d। তাহলে প্রতি একক সময়ে কতটা পরিমাণ তাপ পরিবাহিত যদি বের করতে হয় তাহলে কি লিখবো, এখান থেকে পাবো দেখো Q বাই T প্রতি একক সময়ে পরিবাহিত তাপ সমান কি লিখবো A থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইড বাই d। একটু সাজিয়ে লিখছি যে Q বাই T সমান হচ্ছে কি থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইড বাই d বাই a। Q বাই T থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইড বাই d বাই a প্রতি একক সময়ে পরিবাহিত তাপ। এবার মনে করো একটা পরিবাহী পদার্থ আছে, প্রবাহিত চাপ যেটা পুরো বললাম, এটা হচ্ছে a পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে b পয়েন্ট, এটা a পয়েন্ট এটা d পয়েন্ট। এই পয়েন্টের বিভবের পার্থ কত বিভব কত va, এই পয়েন্টের বিভব কত না vb। তো দুটো পয়েন্টের বিভবের পার্থ কত হবে না বিভব মানে কি সেটা প্রবাহিত চ্যাপ্টার শিখবে। এখন ধরে নাও যে বিভব মানে কিছু পরিমাণ কাজ বা কিছু পরিমাণ শক্তি এখানে জমা থাকে, তাহলে v এর মান যদি বেশি হয় তাহলে v এর যদি এখানে v এর মানটা ইজ গ্রেটার দ্যান যদি vb হয় তাহলে তড়িৎ এই দিক থেকে এই দিকে প্রবাহিত হবে। আর তড়িতের কনসেপ্ট হচ্ছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে v এর মান যদি vb থেকে বেশি হয়, যদি v এর মানটা vb থেকে বেশি হয় তাহলে তড়িৎ a বিন্দু থেকে d বিন্দুতে প্রবাহিত হবে। সেই প্রবাহিত তড়িৎ যদি বলি I সমান কি লিখতে পারি, I সমান লেখা হচ্ছে গিয়ে যে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই r। I হচ্ছে গিয়ে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই r। rটা কি না পরিবাহী রোধ। রোধ মানে কি ব্যাপারটা বললে একটু কনসেপ্ট দিই। ভাবো এই যদি পরিবাহী পদার্থ হয় এর মধ্য দিয়ে কি তড়িৎ কি তাপ যাই হোক না কেন যদি বাহিত হতে চায় তখন পদার্থের কণাগুলো ভিতরে কণাগুলো সেই প্রবাহটাকে কিছু না কিছু বাধা দান করে। এই যে বাধা দেওয়ার ক্ষমতা এটাকে এক কথায় বলা হয় রোধ। ভাবো তুমি সকালবেলাতে এসে স্কুলে ফার্স্ট বেঞ্চে বসে আছো, হঠাৎ প্রেয়ার লাইন হওয়ার পরে কোনো একজন স্টুডেন্ট এসে বলছে তুই জায়গা থেকে ওঠ, আমি এই জায়গায় বসবো। যাকে বলবে সে কি প্রথমেই মেনে নেবে? সে প্রথমে একটু বাধা দান করবে, না আমি আগে এসেছি আমি কেন উঠবো।
নিচে একটু বাধা দেওয়ার চেষ্টা করবে, যদি না সফল হয় ফার্স্ট পেজে যিনি স্যার বা ম্যাডাম আসবেন তাকে বলবে, তখন যদি সফল না হয় তাহলে হয়তো হেড স্যারকে রিপোর্ট করছে আমি প্রথম থেকে বসে আছি, আমাকে তুলে অন্য জায়গাতে বসতে চাইছে। এই যে স্টেপ বাই স্টেপ, উদ্দেশ্য কি না ওকে আমি ওই জায়গাতে বসতে দেবো না, আমি প্রথম থেকে যে বসে আছি অর্থাৎ আমি তাকে বসার জন্য বাধা দিচ্ছি ওখানটায়। ঠিক এই পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে যখনই তড়িৎ বা তাপ পরিবাহিত হবে পদার্থের কণাগুলো কিন্তু কিছু না কিছু বাধা দেয়। এই যে বাধা দান করার ক্ষমতা, এটাকে এক কথায় বলা হয় রোধ। তা তড়িতের রোধ দেখা লেখা হয় আর দিয়ে। তাহলে কি বলবো যে প্রবাহ মাত্রা আই হচ্ছে বিভবের পার্থক্য ডিভাইড বাই রোধ। এই যে প্রবাহিত তড়িৎ আই, প্রবাহ মাত্রা লেখা হয় আই সমান হচ্ছে গিয়ে ছোট হাতের বা বড় হাতে কিউ বাই টি। এই কিউ বাই টি কিন্তু তাপের প্রবাহ হারটা নয়, কিন্তু এটা হচ্ছে আধানের প্রবাহ। এখানে কিউটা হচ্ছে আধান, তড়িতের ক্ষেত্রে আধান, তড়িতের ক্ষেত্রে হচ্ছে আধান। প্রতিটি সময়ে কিউ পরিমাণিত আধান পরিবাহিত হয়, একক সময়ে কত আধান পরিবাহিত হবে না কিউ বাই টি। তাহলে আধানের প্রবাহ হারটা হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে এখানে যদি বসানো হয় তাহলে কিউ বাই টি আধানের প্রবাহ হার সমান হচ্ছে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই r। তাহলে এটা একটা 1 নম্বর ইকুয়েশন পাবো আর এটা একটা 2 নম্বর ইকুয়েশন পাবো। তাহলে কিউ বাই টি হচ্ছে এখানে পেয়েছি তাপের ক্ষেত্রে থিটা আর থিটা উষ্ণতা পার্থক্য ডিভাইডেড বাই এইটাতে পেলাম এখানে তাপ প্রবাহের হার, এখানে আধান প্রবাহের হার, এখানে উষ্ণতার পার্থক্য, এখানে বিভবের পার্থক্য। তাহলে এই আটটাকে যদি তড়িতের রোধ, তড়িৎ প্রবাহের রোধ বলা হয় তাহলে ডি বাই এটা নিশ্চয়ই তাপ প্রবাহের রোধ হবে। দুটো যদি সেম ধরে নেওয়া হয়, একই ফর্ম আছে দেখো, কিউ বাই টি তাপ প্রবাহের হার, এখানে কিউ বাই টি আধান প্রবাহের হার সমান, এটা কি উষ্ণতার পার্থক্য, এটা কি বিভবের পার্থক্য। তাহলে এই আটটা যদি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রোধ বলা হয় তাহলে ডি বাই এটা কি তাপ প্রবাহের রোধ বলতে পারি না? তাহলে ডি বাই এটা বলা হবে তাপীয় রোধ। এটা আটটা হচ্ছে তড়িৎ রোধ আর ডি বাই এটা বলা হবে তাপীয় রোধ। অর্থাৎ আমরা লিখতে পারবো যে তাপীয় রোধ, পদার্থের তাপীয় রোধ, তাপীয় রোধ হচ্ছে গিয়ে ডি বাই এ। পদার্থের তাপীয় রোধ হচ্ছে গিয়ে ডি বাই এ। এর একক কি হবে? ডি এর একক সেন্টিমিটার, এখানে মিটার স্কয়ার, তা পার সেন্টিমিটার। যদি এসআই পদ্ধতি করো মিটার পার মিটার স্কয়ার, তাহলে কি হবে মিটার ইনভার্স বা পার মিটার। আর তড়িৎ ক্ষেত্রে রোধ যেটা ছিল সেটা পরের চ্যাপ্টার শিখবে যে ওহম। তড়িৎ প্রবাহের রোধ হচ্ছে ওহম আর তাপ প্রবাহের রোধ হচ্ছে যে আমি বললাম পার সেন্টিমিটার বা পার মিটার। একটা আলাদা হতে পারে কিন্তু এইটা সাদৃশ্যের তুলনা আমরা বলতে পারি যে তাপীয় রোধ হচ্ছে ডি বাই এ। ওকে, বোঝা গেছে? এইটা হলো মোটামুটি আমাদের তাপীয় প্রসারণ এবং তাপ পরিমাণ চ্যাপ্টার অংশটুকু সবটাই কভার করা হলো। যদি কিছু জিজ্ঞাসা থাকে আবারও বলছি, তোমাদের সকলের স্যার বা ম্যাডামদের ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বার পেয়ে যাবে। যদি কিছু কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় বা পড়তে গিয়ে অসুবিধা হয় অবশ্যই ফোন করবে, আমি তোমাদের ফোনে তখন উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে, আজ এই জন্য থাক, পরের দিনে আমরা প্রবাহিত চ্যাপ্টারটা শুরু করবো। ওকে।